জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপি নেতা আসিফ সিরাজ রাব্বানী, আমাদের সঙ্গে আছেন ফ্রিল্যান্সার জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ মিরাজ মিয়া আছেন আমাদের সঙ্গে, আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান। জাহিদ আহসান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আপনারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ঘোষণা করলেন, আমাদের মারলেন কেন? সংবাদ সম্মেলনে বলছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, আরেক শিক্ষার্থীকে দেখলাম সাংবাদিকদের বলছেন তাকে তার হাতে কামড়ের দাগ দেখিয়ে বলছেন যে তাকে কামড় দেওয়া হলো কেন, বা তার ভাইয়েরাই আরো যারা নারী শিক্ষার্থী ছিলেন তাদেরকে নানানভাবে হেনস্থা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কামড় দেওয়া শিখলো কিভাবে, মানে কবে থেকে? আমিও ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আমাদের সময় আসলে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। জি ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা মারধরের যে বাইরে তারা ভেবেছিলেন এবং তাদের কাছে কেউ একজন এই মিস ইনফরমেশনটি ছড়িয়েছিল যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে সাংগঠনিক পরিসর এবং সাংগঠনিক কাঠামো, সেই কাঠামোর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যথেষ্ট পার্টিসিপেশন নেই। কিন্তু আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে গতকালকের আগেও যখন আমরা অনুভব করেছিলাম একটি ছাত্র সংগঠন করাটা প্রয়োজন, রাজনৈতিক ছাত্র সংগঠন, তখন থেকে আমাদের মাথায় এটি ছিল যে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 17ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যৌথ বাহিনীর মাধ্যমে হামলা করে ক্যাম্পাস ছাড়া করা হয়েছিল, তারপরে যেমন করে পুরো দেশে আন্দোলন চালিয়ে নেবার দায়িত্বটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিয়েছিল, একই সঙ্গে 5ই আগস্ট গণঅভ্যুত্থান সফল হওয়ার পরেও আমাদের যে পলিটিক্যাল কমিউনিটি, সেই পলিটিক্যাল কমিউনিটির মধ্যেও তাদের একটি অনুপ্রবেশ ঘটেছে। সুতরাং তাদের এই প্রবেশের মাধ্যমে তারা যাতে এখান থেকে কোনোভাবে হারিয়ে না যায়, সেই ব্যাপারটি আমাদের কাছে শুরু থেকেই আমরা অনুভব করছিলাম। সেই হিসেবে তাদেরকে যুক্ত করা হয়েছিল এবং কিন্তু হুট করে কেউ একজনের ভুল তথ্যটি ছড়িয়ে দেওয়ার কারণে তারা মধুর ক্যান্টিনে আসেন, যেখান থেকে আমরা ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ করার কথা ছিল, এবং আসার ফলে তারাও কিছু উত্তপ্ত বাক্য বিনিময়, কিছু স্লোগান দেয়। একই সঙ্গে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও অন্যান্য 7 কলেজ, আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়, চিটং, রাজশাহী, বরিশাল কিংবা আরও অন্যান্য জায়গার ছাত্ররা, পলিটেকনিকের ছাত্ররা ছিল, তারাও ওখানে ছিল। এই যে দুই পক্ষ আমরা যখন ঘোষণা করতে যাব, তখন এক পক্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মনে করছে তারা এই ছাত্র সংগঠনটির পার্ট নয়, আর যারা উপস্থিত ছিল তারা মনে করছে আমরা এই ছাত্র সংগঠনের পার্ট এবং এটাকে আমরা ওন করি। এই দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ মারাত্মকভাবে জখমের শিকার হয়েছেন, আহতের শিকার হয়েছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে আমরা এরকম অনেকগুলো অভিযোগ পেয়েছি, তারা হেনস্থার শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন। আমরা গতকাল থেকে এই ব্যাপারটিকে একটি সুরাহার দিকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বশীল জায়গা থেকে তাদের সঙ্গে অনেকবার বসেছি, কথাবার্তা বলেছি। আমরা মনে করেছি, আমরা তাদের সামনে খোলামেলা বলেছি যে এই দায়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ছিল তাদের নয়। এই দায়টি যদি কাউকে দিতে হয়, সেই দায়টি একান্ত আমি জাহিদ আহসানের সেক্রেটারি হিসেবে আমি নিতে চাই। কারণ আমার উচিত ছিল এই ব্যাপারটিতে তাদেরকে মিস ইনফরমেশনটির ব্যাপারে তাদেরকে পুরোপুরি পরিষ্কার করা, কিংবা আমরা দায়িত্বশীল জায়গা থেকে সেটি বলেছি এবং তারা সেই ব্যাপারটিতে আশ্বস্ত হয়েছেন, তারা আজকে এসেছেন, তারা মনে করেছেন এই ছাত্র সংগঠনের পার্ট তারা। আজকে আমরা কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ করেছি যে এই ঘটনাটি গতকালকে ঘটে গেছে, ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসকে স্থিতিশীলতার বদলে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায়, সেখান থেকে উত্তরণের জন্য মূলত আমাদের ছাত্র সংগঠনটির যাত্রা শুরু। সুতরাং আমরা নতুন ধারার আপনারা ছাত্র সংগঠন করতে চান, এটা নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে, আসবো আমি নতুন ধারার ছাত্র সংগঠন কেমন করছেন, কি করছেন সেটা নিয়ে। সাইয়েদ আব্দুল্লাহ, আমি একটা স্ট্যাটাস পড়ি, এটা ইংরেজি উচ্চারণের জন্য, মানে স্ট্যাটাসটি ইংরেজিতে, আমি আমার ইংরেজি উচ্চারণের জন্য দর্শকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ইংরেজি উচ্চারণ খুব একটা ভালো না। শেখ শান নামে একজন পোস্ট করেছেন,
On July 16, I made this poster for my dear brothers and sisters. আমি আপনাকে দেখাচ্ছি, দর্শকরা মনে হয় না দেখতে পাবেন। তার হাতে একটি পোস্টার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে তিনি লিখেছেন অল আইজ অন ঢাকা ইউনিভার্সিটি। তিনি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। দ্যাট ইজ অন July 16. When the police attacked them, it broke my heart and I went out to the streets to protest. I had nothing to do with the quota system. I never intended to apply for a government job or sit for the BCS exam. The only thing that mattered to me at that moment was the injustice against my brothers and sisters. I protested because they were being attacked. But today, this is how they repay our sacrifices. In the past, we stood with them, we supported them, but this is how they strike against us. We have nothing to lose, but they have lost their strongest and biggest ally. এই যে ফাটল একটা ধরেছে, কার লাভ হলো কার ক্ষতি হলো? ও শেষে তিনি বলেছেন লং লিভ বাংলাদেশ। বাংলাদেশের জন্য কি হলো, ক্ষতি লাভ কোনটা হলো? আচ্ছা, এই ঘটনার প্রেক্ষাপট বলার জন্য আমার কাছে মনে হয় একটা সেলফ এক্সপ্লেনেটরি একটা কনসেপ্টটা বলে রাখাটা ভালো। আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন যখন হয় তখন আমি রাস্তাতেই ছিলাম। 2024 আন্দোলনেও একদম সামনে থেকেই দেখেছি, পার্টিসিপেট করেছি এবং সব কিছুর পরে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, শহরে এই যে আরবান মিডল ক্লাস এর একটা বড় অংশ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তারা যদি এই আন্দোলনে না আসতো, 2018 সালের আন্দোলন স্রেফ যেভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল, এই 2024 সালের আন্দোলনটাও একই জায়গায় একইভাবেই যেত এবং এটা থেমে যেত। এই যে থামলো না, এই পার্থক্যটা তৈরি করে দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। অনেকভাবে ঢাক গুড় করে নানাভাবে নানা কথা বলা যায়, কিন্তু বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি আই ফিল রিয়েলি অ্যাশেমড যখন তাদেরকে তাদের প্রাপ্য স্টেকটাকে প্রথম থেকেই ইগনোর করা হয়েছে। ইয়েস, অবশ্যই আমাদের ছোট ভাই তার কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হচ্ছি যে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে, এটা খুবই চমকপ্রদ ঘটনা, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু কথাটা হলো, এটা কি শুধু আজকের ঘটনা? আগস্ট মাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের এই আক্ষেপের জায়গাটা ছিল এবং যেটা সত্য কথা বুক ফুলেই বলা উচিত। যদি আমরা ডানে বামে চলে যাই তাহলে নতুন বন্দোবস্তের তো কোনো কিছু হলো না। ওই বিভিন্ন ক্ষেত্রে সত্যকে ইগনোর করার যে কালচার, সেটাই তো টিকে থাকলো। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমি যেটা ফিল করি, তার কথা 100% সঠিক। ওই স্টেটমেন্ট যেটা সে দিয়েছে, পোস্ট করেছে, কারণ তারা তো বিসিএস এর জন্য খুবই কম সংখ্যক মানুষ বসে, ইনফ্যাক্ট বসেই না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের তাহলে এই আন্দোলনে ঢোকার ইনসেন্টিভটা কোথায় ছিল? পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিসিএস এ অ্যাটেন্ড করে এবং অনেক মানুষ আছে যারা 2024 সালের 7 জানুয়ারির এই টাইপ একটা ডামি ইলেকশনেও তারা হাতের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ফেসবুকে পোস্ট দিয়েছে যে তারা গণতান্ত্রিক অভিপ্রায়ের জন্য একটা পাতানো ইলেকশনে পার্টিসিপেট করছে। তাদের কাছে, অনেকের কাছে এমন মনে হয়েছে শেখ হাসিনা 2024 সালের জুলাই মাসে এসে হঠাৎ করে স্বৈরাচার হয়ে গেছে, বিগত 15 বছরে কোনো কিছুই ম্যাটার করে নাই। কিন্তু দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে তার তো কোনো ইনসেন্টিভ নাই, সে তো সরকারি চাকরি করবে না, সে এসেছে অ্যাবসলিউটলি সারা দেশে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে গেছে এবং দেশের মানুষের পর যে দমন পীড়ন শুরু হয়েছে সেটা সে মেনে নিতে পারে নাই। আমার এখনো মনে পড়ে 17 তারিখে যখন হল হয়, আলটিমেটলি ন্যাশনাল পলিটিক্সেও তাদেরকে কিন্তু ইগনোর করা হবে এবং যে কাজটা বলে রাখাটা খুব ভালো, তাদেরকে প্রত্যেকটা জায়গাতে ইগনোর করা হয়েছে। এমনকি গতকালের এই যে কমিটির যে ব্যাপারটা, আমার কাছে মোটেই মনে হয় না এটা উড়ে এসে জুড়ে বসা কোনো সংঘর্ষ, এটা তাদের দীর্ঘদিনের একটা গ্রিভেন্সের জায়গাটা অবশ্যই ছিল। সৈয়দ আব্দুল্লাহ একদম স্পষ্ট। আসিফ, সিরাজ, রব্বানী, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে দিয়ে কথাগুলো বলেছেন। আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো বা যে ছাত্র সংগঠনগুলো এখন আছে বা নতুন একটি ছাত্র সংগঠন হলো, কথাটা তারা মাথায় নিয়েছে? আমি প্রথমে 71 এবং 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে শুরু করতে চাই। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আপনি যেটা বলেছেন, যে সেনাপ্রধান যে কথাটি বলেছেন, এটা আমাদের একটা পুরাতন রাজনৈতিক কালচার যেটা হয়ে আসছে, যে কাদা ছড়াছড়ি দলগুলোর মধ্যে এবং ছাত্র সংগঠনের মধ্যে। তো যখন আমরা তরুণ সমাজ, সে যে দলেরই হোক, দলমত নির্বিশেষে যে তরুণ সমাজের যখন আমরা কথা বলি, তখন আমরা যেটা বলতে চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমার ভাই একবার বলেছেন, তো নতুন রাজনৈতিক বন্দোবস্ততে আমরা কি অ্যাডাপ্টেবিলিটি বা কি চেঞ্জেস নিয়ে আসছি, এটাই কিন্তু জনগণ আমাদের থেকে প্রত্যাশা করে এবং আশা করে। এখন যদি আমরা সেই পুরাতন কালচারের মধ্যেই আপনার ঘুরে ফিরে ওখানেই থেকে যাই, যেমন এটা দুঃখজনক, আমি অবশ্যই স্বাগত জানাই তারা নতুন সংগঠন করছে, কালকে আরেকটি দল তাদের ঘোষণা হবে এবং আমি সে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই। কিন্তু তাতে এটাও বলতে হয়
যে যদি আমরা ওই পুরাতন কালচার থেকে বের না হয়ে আসতে পারি, এবং যে মারামারির মাধ্যমে এটা শুরু হলো, এটা কিন্তু ধরেন এটা কারো এটা কাম্য নয়। আমরা চাই যে আগামীতে, এবং যেখানে প্রাইভেট ইউনিভার্সিটির কথা আসছিল, আমরা যদি আন্দোলনের দিকে ফিরে যাই, 24-এর যে আন্দোলনটা আমরা দেখেছি, এখানে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলনটা সূত্রপাত ঘটেছিল, বাট আমরা কিন্তু দেখেছি এরপরে আন্দোলনটা যখন ডাই ডাউন করছিল তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু আন্দোলন ধরে রেখেছিল, এবং যেই সব অভিজাত এলাকায় আমরা কখনো জানতামও না যে এই ধরনের একটি শক্তিশালী আন্দোলন হওয়া সম্ভব, আমরা কিন্তু দেখেছি যে এইসব ইউনিভার্সিটিতে কি ধরনের আন্দোলন জনগণ কিন্তু প্রত্যক্ষ করেছে। কিন্তু যখন আমরা দেখছি ছাত্র যেই সংগঠন যারা তৈরি করছেন, সেখানে কেন জানি মনে হচ্ছে যে এইসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিছুটা বৈষম্যের শিকার। তারা যদি এই বৈষম্যটা অ্যাড্রেস করেন তাহলে আমার মনে হয় এটা তাদের জন্য ভালো হবে। প্ল্যাটফর্মের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু সেখানে বৈষম্য দেখছি। তাই আমি একটু এখানে শেষ করি যে যেটা বলা হয় যে একটি প্রভাব আছে, মর্নিং শোজ দ্য ডে, এই প্রভাবটা যেন তাদের জন্য প্রযোজ্য না হয়, আমি সেটাই কামনা করছেন আপনি। জি, আমাদের সঙ্গে জাহিদ হাসান আমাদের বাংলা মোটর সেন্টার থেকে যুক্ত আছেন। জাহিদ হাসান, শেষ খবর যেটা পেয়েছি, শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি যেটা আগামীকাল আসছে, এবং আপনারা খুব ব্যস্ত যে কারণে আপনি আসলে আমাদের হেড অফিস পর্যন্ত আসতেও পারলেন না, দুঃখিত মোহাম্মদ মিরাজ মিয়া, আমি নামটা ভুল করেছি, দুঃখিত। মিরাজ মিয়া, শেষ খবর যেটা পেয়েছি, নাহিদ ইসলাম আহ্বায়ক, আক্তার হোসেন সদস্য সচিব, নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এইরকম একটি পদ মানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা আমরা পেয়েছি। যদি আপনার কাছে বাড়তি কোনো তথ্য থাকে আপনি দিতে পারেন। 1 থেকে 5 কোনো নারীর নাম নেই, অথচ আন্দোলনের শুরু থেকেই আপনাদের সামনে ঢাল হয়েছিল ছাত্রীরা। এখন তাহলে আপনাদের আর ঢালের প্রয়োজন নাই, তাই তো? সময় মানে খারাপ সময়টা আপনারা পার করে ফেলেছেন। আরেকটা বিষয় একটু খুব জানতে ইচ্ছা করে, আহত কেউ নেই, শহীদ পরিবারের কেউ কি আছে? প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলছি যে আজকে আপনারা সংবাদ মাধ্যম থেকেও আমরাও যেটা আমরা দেখেছি যে আমাদের যে নতুন অর্গানোগ্রামের কথা বলা হচ্ছে, আগামীকাল যে নতুন দলটি আসতে যাচ্ছে, সেটি হচ্ছে আপনারা জানেন যে নতুন দল বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য আমরা সেটি বারবার বলে এসেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি দল আমরা বাংলাদেশকে উপহার দেব। এই ক্ষেত্রে নতুন একটি দল উপহার দেওয়ার ক্ষেত্রে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে একটি পার্টি প্রিপারেটরি আমরা একটা কমিটি গঠন করি, যে কমিটিতে বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটির দুটি সংগঠনেরই আমরা সদস্য যারা ছিলাম তারা ছিলাম। এখন আমরা হচ্ছে দফায় দফায় অনেকবার হচ্ছে আমরা যৌথভাবে আমরা মিটিং করে আমরা বারবার সিদ্ধান্তে এসেছি যে আমাদের এই রাজনৈতিক দলটি কিভাবে অনেক বেশি ইনক্লুসিভ হওয়া যায়, কিভাবে নারীদের সামনের কাতারে নিয়ে আসা যায়, এবং কিভাবে একটি সুন্দর এক সুতায় একটি মধ্যপন্থী রাজনৈতিক দল উপহার দেওয়া যায়। একটু জানতে চাই, একটু দুঃখিত মাঝখানে থামাচ্ছি, নারীদেরকে সামনে নিয়ে আসা যায় মানে আপনারা নিয়ে আসবেন? জি, কেন? নারীরা তো সামনেই ছিল আন্দোলনে, এখন কেন আপনাদেরকে সামনে নিয়ে আসতে হবে? না, আমাদের যে নতুন রাজনৈতিক জি নারীরা, আমাকে প্রথম যে প্রশ্নটি করেছিলেন যে আমাদের নতুন যে অর্গানোগ্রামটি আজকে আপনারা মানে জানতে চাচ্ছিলেন যে কোনো নতুন ইনফো আছে কিনা, সেটির ব্যাপারে আমরা একটি ইনফো দিচ্ছি যে আমাদের যে পার্টি প্রিপারেটরি যে কমিটিটি আছে সেখানে আমরা ভোটাভুটির মাধ্যমে আসলে শীর্ষ পর্যায়ে কারা থাকা যায় সেটির ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা বলছি যে এই যে আন্দোলন, এই আন্দোলনে আসলে নারীরা সামনের কাতারে রয়েছে, মানে নারীদেরকে আন্দোলনে আমরা দেখেছি যে নারীদেরকে সামনে দিলে ভালো হয়, এই আইডিয়া থেকে বের হয়ে একজন নারীকে নারী হিসেবে না দেখে, একজন প্রাইভেট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীকে সেকে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে না দেখে আমাদের এখানে এমন একটা ফেয়ার সিস্টেম ডেভেলপ করা, যে ফেয়ার সিস্টেমে একজন ব্যক্তি সে হচ্ছে যে ধর্মেরই হোক না কেন, সে আসলে যে লিঙ্গেরই হোক না কেন, সে যে গোষ্ঠীরই হোক না কেন, সে সোশ্যাল ক্লিভেজের যেখানেই অন্তর্ভুক্ত থাকুক না কেন, সেজন্য আসলে যোগ্যতার ভিত্তিতে একটি ফেয়ার সিস্টেমের মাধ্যমে এই রাজনৈতিক দলে সে আসতে পারে। তো এই ধরনের একটি ফেয়ার সিস্টেম আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি জাতীয় নাগরিক কমিটির দিকে তাকান, সেখানে আপনি যদি জাতীয় নাগরিক কমিটির বর্তমানে 187 জন সেন্ট্রাল মেম্বার রয়েছে, এই 187 জন সেন্ট্রাল মেম্বারে আপনি যদি ডাটা অ্যানালাইসিস করেন, এখানে আপনি দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটির অসংখ্য শিক্ষার্থী এখানে আছে। এখন একজন প্রাইভেট শিক্ষার্থী সেও বলছে যে আমি আসলে একজন প্রাইভেট শিক্ষার্থী হিসেবে আমাকে নতুন দলে রাখতে হবে, এটি আমি চাই না। একইভাবে একজন মাদ্রাসা শিক্ষার্থী সেও বলছে যে আমি এই নতুন দলে একজন মাদ্রাসার শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমি দলে থাকতে চাই না, একজন নারী
যারা ছিল তারা বলছে আমি নারী হিসেবে যে নারীদেরকে দলে সামনের দিকে না রাখলে কেমন দেখা যায় এই হিসেবে আমি দলে থাকতে চাই না। আমরা চাই যে যোগ্যতার ভিত্তিতে এই যে নতুন যে রাজনৈতিক দলটি আসছে এটি বাংলাদেশের ইতিহাসে একটি ব্রেক থ্রু ঘটবে, যে ব্রেক থ্রুতে আসলে আমরা একটা মেরিটোক্রাসি এবং একটি ফেয়ার সিস্টেম ডেভেলপ করা। এই ফেয়ার সিস্টেম বলতে আসলে পার্টির মধ্যে যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি বা পার্টির ভেতরকার ডেমোক্রেসি যেটা বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই, যে কারণে আমরা একটা ফেয়ার সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছি এবং মেরিটোক্রাসির গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা আশাবাদী যে নতুন যে রাজনৈতিক দলটি আহ্বায়ক কমিটির মাধ্যমে আগামীকাল ঘোষিত হতে যাচ্ছে সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের সকল ক্লিভেজকে অন্তর্ভুক্ত করে, সকল গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে একটি ইনক্লুসিভ এবং গণতান্ত্রিক একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং এটি আমরা এনশিওর দিতে পারছি যে আমরা এখানে একটি মেরিটোক্রাসি এবং ফেয়ার সিস্টেমকে আমরা ডেভেলপ করছি। জি জি, উত্তর স্পষ্ট। জাহিদ হাসান, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন, কেন আবু বাকের মজুমদার গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক? মানে তিনি কি সবার কাছে গ্রহণযোগ্য? তিনি যে সবার কাছে গ্রহণযোগ্য মানে এটা কিভাবে আপনারা প্রমাণ করলেন? আপনাদের কমিটি কোন প্রক্রিয়ায় হলো, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায়? তাহলে ভোটাভুটি কেন হলো না? আপনারা তো মানে যেটা বলছিলাম যে আপনাদের বিরুদ্ধে বৈষম্য তৈরির অভিযোগ, কেন তাহলে? আচ্ছা, আমরা যখন গণতান্ত্রিক ছাত্র সংসদ তৈরি করবার বা একটি রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন করবার উদ্যোগ নিলাম, তখন বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা আগে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিল, জুলাই গণঅভ্যুত্থানের খাতিরে জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আমরা একদম একত্রিত ছিলাম, আমরা তাদের সবার সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করি এবং তাদের থেকে আমরা নানা করে ইনপুট গ্রহণ করি। আমরা অনেকগুলো কমিটি ভাগ করি, কারা এই ছাত্র সংগঠনের লিটারেচার কাজ করবে, কারা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবে, সেই সংস্কৃতির প্রথম শুরু করেছি। যেহেতু এটা একদমই শুরু, এটা একটা আহ্বায়ক কমিটি, সুতরাং এইখানে কাউন্সিল করা একটু টাফ। তারপর প্রশ্ন কারা কাউন্সিলর হবে। আপনি যে ব্যাখ্যা দিয়েছেন মনে হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। তাহলে জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশিদ কেন পদত্যাগ করলেন? আমি প্রশ্নটা আরেকটু বড় করি। তিনি পদত্যাগের কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। তিনি লিখেছেন, গণতান্ত্রিক ছাত্র সংসদে একটি স্বতন্ত্র উদ্যোগ হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো সাংগঠনিক সেট আপ, লিডারশিপ থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজকেও নতুন ছাত্র সংগঠনের প্রমোশনে কাজে লাগানো হয়েছে। কিন্তু বৈছাকে একটি সংগঠন আকারে যারা এতদিন টেনে নিয়ে গেছে তাদের মূল্যায়ন করা হয়নি, তাদের অংশগ্রহণ ছিল না। খুব একটা ছাত্র সংগঠনের ক্ষেত্রে বিশেষত বেসরকারি বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ সবার কালেকটিভ একটি ক্ষোভ সেখানে উপস্থিত ছিল। সবার প্রশ্ন ছিল, যদি স্বতন্ত্র উদ্যোগ হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেট আপকে কেন ব্যবহার করা হচ্ছে ছাত্র সংগঠন নির্মাণের ক্ষেত্রে? এই প্রশ্নটাই বারবার করা হয়েছে। সেই প্রশ্ন অনেকেরই উত্তর দিবেন নিশ্চয়ই জাহিদ। সেই সঙ্গে আরেকটু বলতে চাই, এছাড়া তিনি লিখেছেন তার ওই পোস্টে, অভ্যুত্থানের পর সবাই যখন টকশো করে বেরিয়েছে, থানা, ডিসি অফিস, সচিবালয়ে ঘুরেছে, বিভিন্ন পলিটিক্যাল স্ফেয়ারে, এমবেসিতে গিয়েছে, বিদেশে ডেলিগেট হয়ে স্পিচ দিয়ে বেরিয়েছে, আমি তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে গিয়েছি, ঢাকার অলিগুলিতে গিয়েছি। এইটা আমার রাজনৈতিক অ্যাম্বিশনেরই অংশ। অভ্যুত্থানের পর আমি এই অ্যাম্বিশনের পথেই হেঁটেছি, এইটা আমার চয়েস ছিল। আচ্ছা, তাহলে বাকিদের চয়েস ছিল অফিস, সচিবালয়, থানা, ডিসি অফিস ঘুরে বেড়ানো, তার মানে যা রটে তার কিছুটা হলেও বটে। জি জাহিদ। দেখুন, রিফাত আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা। রিফাতের যে পলিটিক্যাল জার্নি, সেই পলিটিক্যাল জার্নি এবং জুলাই গণঅভ্যুত্থানের রিফাতের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে কোনোভাবে অস্বীকার করা যায় না এবং কোনোভাবে অস্বীকারের সুযোগ নেই। এবং আমি মনে করি রিফাত তার সামনের পলিটিক্যাল দিনগুলোতে তার রাজনৈতিক কেরিয়ার আরও ভালো করবে। রিফাত কোনোভাবেই আমাদের মধ্য থেকে চলে যায়নি কিংবা সরে যায়নি। হয়তো যেই পদ থেকে সে অব্যাহতি নিয়েছে আজকে পাবলিকলি ঘোষণা দিয়ে, এবং গতকাল রাতে সেই অভ্যন্তরীণভাবে এটি আমাদেরকে অবহিত করেছে। সুতরাং এই পদ থেকে সে অব্যাহতি নিলেও মোটা দাগে আমরা কেউ জুলাই থেকে সরে যায়নি। সুতরাং রিফাত আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি, রিফাত কোনোভাবে দূরে সরে যায়নি। আপনি যে ব্যাপারটি বলেছেন যে সবাইকে মূল্যায়ন করা হয়নি, এই ব্যাপারটি গতকালকে একটা মিস ইনফরমেশন ছিল, যেটি আমরা বলেছি। আজকে আমরা যে কমিটি প্রকাশ করেছি সেখানে আপনারা দেখবেন নেতৃত্বের শীর্ষ পর্যায়ে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ আছে এবং অন্যান্য সকল পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে, কালকে রাতে তো আলোচনা হয়েছেই, তার আগেও আলোচনা করে তাদের সঙ্গে বোঝাপড়া শেষ করে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, মানে আপনি বলছেন রিফাত যে বৈষম্যের কথা বলেছে সেই বৈষম্য হয়নি। রিফাত যেহেতু গতকাল অব্যাহতি নিয়েছে, সুতরাং এই পরিসরে রিফাত আসলে যুক্ত ছিল না বলে হয়তো রিফাতের কাছে মনে হয়েছে যে এইখানে একটা বৈষম্যের ব্যাপার আছে। বটে কিনা জাহিদ?
আচ্ছা, রিফাত যেটি বলেছে, সবাই যখন নানা জায়গায় ডিসি অফিস বা নানা জায়গায় সচিবালয় ঘুরে বেড়াচ্ছিল, এটি নিশ্চয়ই আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে সমন্বয়ক নামকে ব্যবহার করে আপনি দেখবেন আমাদের লড়াইটা ছিল মাত্র 36 দিনের, এর মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় মানে প্রথম ধাপের বিজয় পেয়ে গিয়েছি। সুতরাং তখন এই 36 দিনে যখন বাংলাদেশে কোনো ইন্টারনেট ছিল না, আমরা একদম ব্ল্যাক আউটে ছিলাম এবং মাঝখানে কারফিউ চলছিল, যোগাযোগ করা যাচ্ছিল না, ফোন চলছিল না, এই সময়টাতে পুরো বাংলাদেশকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসবার কোনো রকমের কোনো সুযোগ ছিল না। আমাদের শিশু সমন্বয়করা কেউ কেউ ডিবিতে ছিলেন, রিফাতরা, আমরা সবাই এক করে পালিয়ে বেড়াচ্ছিলাম, আজকে এ বাসাতে কালকে ও বাসা। সুতরাং পুরো দেশকে একটা সাংগঠনিক কাঠামোতে আনাটা আমাদের জন্য সম্ভব হয়নি। কিন্তু আমরা 5ই আগস্টের পরে যেটা দেখেছি যে এই সমন্বয়ক নামটি ব্যবহার করে মূল সমন্বয়কদের মধ্যে কেউ এই কাণ্ডে জড়িত না থাকলেও নানা জায়গাতে দেশের নানা প্রান্তে এই সমন্বয়ক নামটি ব্যবহার করে অনেকে এইরকম সমন্বয়ক নাম ব্যবহার করে করা হয়েছে। কিন্তু রিফাত রশিদ আন্দোলনে খুবই ফ্রন্ট লাইনে ছিলেন, সবাই তাকে চেনে, তিনি অভিযোগ করছেন, কাজে সেই অভিযোগটি একেবারে উড়িয়ে দেওয়া যায় কিনা এই ন্যারেটিভ সঠিক না। কিন্তু মানুষ যেভাবে এক্সপেক্ট করছিল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো হয়ে যাবে, সে ধরনের কথা তো হচ্ছে না। তো যদিও লাস্টের 2 দিন অনেক সমালোচনার পরে কিছুটা উন্নতির দিকে আগাচ্ছে। কথাটা হলো এই দেশের অনেকগুলা, যেমন আমাদের ভূ রাজনৈতিক যে জায়গাটা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দেশের 3 সাইডে ভারতের মতো একটা আপাত দৃষ্টিতে তারা তো হোস্টেল কাজকর্মই করছে, এই টাইপ সংকটের জায়গা আছে। আমরা যেমন আসিয়ানের দিকে একটু ঝুঁকে পড়ার মতো কথাবার্তা চলছে, এই সাইডে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে ইউএস ব্লকের কিন্তু একটা বড় ধরনের মাথা ব্যথার জায়গাটা আছে এই এলাকাটাকে নিয়ে। আবার 2026 সালের পরে আমরা যখন এলডিসি থেকে যখন আমাদের প্রমোশনটা হয়ে যাবে, তারপরেও কিন্তু অর্থনীতিতে নানা ধরনের সমীকরণ চলে আসবে। এবং এই সমীকরণগুলোর পাশাপাশি একটা ব্যাপার মাথায় রাখতে হবে, বৈশ্বিক কিছু পরিবর্তন, যেমন ডোনাল্ড ট্রাম্প আসার পরে অনেক কিছুই কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বা থাকতেও পারে। আবার পৃথিবীর রাজনীতি যেভাবে চলছে, একটা দেশের স্ট্যাবিলিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাকে কেউ যদি বলে যে একটা তৃতীয় বিশ্বের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি, দিস ইজ ইকোনমি। দেশের ইকোনমি যদি ঠিক না থাকে তাহলে কোনো অবস্থাতেই রাজনৈতিক স্ট্যাবিলিটি আসবে না। এবং সেনাপ্রধানের যে কথাটা, উনি কিন্তু অনেকগুলো যে হট্টগোল চলছে এবং প্রমাণ না, আমার কাছে মনে হচ্ছে অনেক আবেগী ডিসিশন অনেকে নেওয়ার প্ল্যান করছে, আজ এইটা করো, কাল এইটা করো, পরশু এইটা ভাঙো, তরশু অমুক করো। এই কাজগুলা করতে গেলে আমাদের স্ট্যাবিলিটিটা আসবে না, এবং সেটা পাশের দেশ এবং অনেক ভূ রাজনৈতিক সংকটে আমাদের দেশটাকে ফেলে দিতে পারে। এই সংকটের কথাটা উনি খুবই স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন, এন্ড আই অ্যাপ্রিশিয়েট দিস। জি, আসিফ সিরাজ রাব্বানি, উপদেষ্টা পদ থেকে ত্যাগ করার পর নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা থাকা অবস্থায় তার ও তার পরিবারের সদস্যদের আয়ের বিবরণ তুলে ধরেছেন। এটাকে আপনি সাহসী পদক্ষেপ বলে মনে করেন কিনা? এমন দৃষ্টান্ত বিএনপি নেতারা তৈরি করার সাহস রাখে কিনা? অবশ্যই আমি তার এই পদক্ষেপটাকে অবশ্যই প্রশংসা করি, এবং আমি সাথেও বলবো যে বিএনপি নেতাদেরও এই সৎ সাহস আছে যে তারা এটা প্রেজেন্ট করবে আগামীতে ইনশাল্লাহ, যখন আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো। জি, যেটা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় বলেছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। আপনারা কি কোনো ষড়যন্ত্র তত্ত্বের কথা ভাবছেন বা বলছেন বা বলতে চাইছেন? বিএনপি আউট, তারেক রহমান আউট, এমন একটা তত্ত্বের কথা শোনা যাচ্ছে, বাতাসে ভাসে। মানে এইটা কি আপনারা নিশ্চিত হয়ে কিছু বলছেন নাকি সন্দেহ করছেন? এই তত্ত্বের দিকে আমি যাব না, বাট যেটা ষড়যন্ত্র যেটা বলা যাচ্ছে, সেই ষড়যন্ত্রের বিষয়টি হচ্ছে এরকম যে স্থানীয় সরকার নির্বাচনের কথাটা হঠাৎ করে আসলো কি জন্য? কারণ আমরা তো জানি যে আমরা এই যে গণ অভ্যুত্থানের যে আন্দোলন এবং এই বিএনপিরও যে 15 বছরের যে আন্দোলন সংগ্রাম, এটা সম্মিলিত, যেটা আমাদের ম্যাডাম চেয়ারপারসন খালেদা জিয়াও কিন্তু আজকে বলেছেন, সেটা হচ্ছে এদের সম্মিলিত প্রয়াসে কিন্তু আমরা আজকে একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এবং এখানে কিন্তু যে 16 বছর যে মানুষ যে তার ভোটাধিকার দিতে পারেনি, এটা তো তাদের রাইট, এটা তাদের ফিরে পাওয়াটাও তাদের রাইট। তো আমরা যখন বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তো নির্বাচন চাওয়াটা কিন্তু এটা অপরাধ নয়, তারা আমরা নির্বাচন চাইতেই পারি। তো যেখানে আমরা জাতীয় নির্বাচনের দিকে জনগণ চায়, সেখানে হঠাৎ করে স্থানীয় নির্বাচনের যে তত্ত্বটা নিয়ে আসাটাই আমার কাছে একটা ষড়যন্ত্র মনে হয়। যেটা আপনি -2 যে কথা বলছেন তার সাথে এটার কোনো লিঙ্ক আমি মনে করি না। বাট যেখানে এখানে এই তত্ত্বটা এই কারণে যে স্থানীয় নির্বাচনটা আমার মতে বা আমার দলের মতে এটা আওয়ামী পুনর্বাসন প্রকল্প ছাড়ার কিছুই নয়। এটা ফ্যাসিবাদকে আবার মাথাচাড়া দিয়ে উঠানোর একটা সুযোগ আমি সৃষ্টি করে দিতে চাই। তাহলে এটা কারা চায়? যারা আজকে এই ফ্যাসিবাদের পতনে আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করেছি, তাহলে কেন আবার আমরা এই ফ্যাসিবাদকে আবার নতুন করে এদেরকে জাগাতে চাই?
এটা তো একটা ষড়যন্ত্রই মনে হয় আমার কাছে। এবং দেখেন, যদি আপনার এদিকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এদিকে যদি এই পথে হাঁটে, তাহলে যে সংঘাত, আমরা যেমন মাঠের রাজনীতি করি আমরা কিন্তু জানি স্থানীয় নির্বাচন যদি আগে হয় যে সংঘাতের সৃষ্টি হবে, এমনি লোকাল ইলেকশনে সবসময় একটা সংঘাতের সৃষ্টি, এই সংঘাতের রেস কিন্তু জাতীয় নির্বাচন পর্যন্ত যাবে। এবং এমনিতেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলার যেভাবে অবনতি ঘটছে, এটা তো তারা বিয়ন্ড দেয়ার কন্ট্রোল চলে যাবে, এবং এটা কোনোভাবেই জাতির জন্য এটা কাম্য নয়। জি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটাও বলেছেন যে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের কোন কাজগুলো জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে বলে আপনারা মনে দেখেন? আমি আজকে যেমন কিছু নিউজ দেখছি, যুগান্তরের আজকে একটি নিউজ আমি দেখছি, আওয়ামী লুটেরা দুদকের চোখে ভালো মানুষ, দায়মুক্ত 3000 দুর্নীতিবাজ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই নিউজটা পড়ছি আমি। তারপরে দেখেন আপনার গ্যাসের মূল্যবৃদ্ধি শুনানিতে তীব্র বিরোধিতা হট্টগোল, আইন শৃঙ্খলা অবনতির কথা তো আমরা বলেছি, তো কিন্তু আবার পুরাতন কালচারেই ফিরে যাই। তো এরকম কিন্তু আমরা দেখেছি। এবং যদি নির্বাচন যখনই হয়, যেই উপদেষ্টা অলরেডি এখন সরকারের অংশ হয়ে আছেন, তারা কি যদি নির্বাচন করে, তারা যেই দল কালকে ঘোষণা হচ্ছে, তারা কি সেই দলের হয়ে নির্বাচন করবেন না? এটা তো জনগণ বুঝতে পারে যে তারা তো এই দলেরই নির্বাচন করবেন। তাহলে যেন তাদের এই ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যেন যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যিনি কথাটা বলেছেন যে নিরপেক্ষ নেন, তখনই তো নিরপেক্ষতার প্রশ্নগুলি কিন্তু চলে আসে। নিরপেক্ষ নির্বাচন করতে হলে তো আপনাকে সেই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি ওই ছাত্রদের, এবং উনি কিন্তু বলেছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন, প্রধান উপদেষ্টার বিবৃতি উনি উল্লেখ করেছেন। উনি বলেছেন প্রধান উপদেষ্টা যত বক্তব্য বিবৃতি দিয়েছেন সেটা উনি সবসময় জাতীয় নির্বাচনের পক্ষে, এবং ডিসেম্বরে একটা টাইম লাইনও কিন্তু উনি সেট করেছেন। যদি আমরা এখনো নির্বাচনী রোডম্যাপ দেখতে পারিনি, বাট উনি কিন্তু বারবার তার বক্তব্যে বলেছেন, এটা আমাদের মাননীয় চেয়ারপারসন উনি কিন্তু বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু উনি কিছু উপদেষ্টার কথা উল্লেখ করে বলেছেন যে তাদের যে বক্তব্য কিন্তু বিভ্রান্ত ছড়াচ্ছে। যেমন যারা বলছেন স্থানীয় নির্বাচন আগে করার বিষয়ে, যারা আবার একজন বের হয়ে দল করছেন, দুজন থেকে যাচ্ছেন। তাহলে এগুলোই তো নিরপেক্ষতার যে জায়গাটি, সেটা তাদের অ্যাড্রেস করা আমার মনে হয় প্রয়োজন। জি, মোহাম্মদ মিরাজ মিয়া 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দল করেন, নাম নাগরিক শক্তি। 2025-এ আপনারা যে দলটি করবেন, আগামীকাল ঘোষণা হবে, সেটার নাম জাতীয় নাগরিক কমিটি। আপনারা কি ওই নামটি থেকে কোনোভাবে ওই নামটি দিয়ে প্রভাবিত হয়েছেন, নাকি এটা একটা কাকতালীয় বিষয়? মিরাজ, দেখেন, প্রথমত হচ্ছে আমরা শুরু থেকে নিরপেক্ষতার জায়গাটি ধরে রেখেছি, এবং আমরা দেখেছি যে বাংলাদেশ, জি আমাকে শোনা যাচ্ছে? জি 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 আপনি দেখেন, বাংলাদেশে গত 15 বছর ফেসিবাদী আমল বলেন এবং বিগত 5 দশকের রাজনীতি বলেন, সেখানে আমরা দেখেছি যে সেখানে আসলে বিভিন্ন বাইনারি ভিত্তিক রাজনীতি হয়েছে, যে সে হচ্ছে মুসলিম, সে হচ্ছে শিবির, বিভিন্ন ট্যাকাটেকির রাজনীতি হয়েছে। তো এই জায়গা থেকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটি বলছি, সেটি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে সে আসলে কোন কমিউনিটিতে সে বিলং করে, সে আসলে কোন জাতিতে বিলং করে, সে আসলে পাহাড়ি নাকি সে সমতলের, সে একজন মুসলিম, সে নাকি একজন সনাতনী, সেটিকে মুখ্য করে না তোলে রাজনীতিতে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এই ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করছে, নতুন রাজনৈতিক দলের গঠনতন্ত্র প্রণয়নের যে একটি টিম গঠিত হয়েছে, সেখানেও আমি আছি। এবং আজকে আমাদের যখন এই পার্টির নাম কি হবে এবং সর্বশেষ আগামীকাল প্রোগ্রামটি আমরা কিভাবে সাকসেসফুল করব, এখানে আমাদের যারা আমরা সবাই বসেছিলাম, এবং নাহিদ সে নিজে বলেছে যে আসলে এই যে আমি আজকে আহ্বায়ক, যদি আপনারা আমাকে আহ্বায়ক হিসেবে ভোটাভুটিতে আমাকে সিলেক্ট করেছেন, যদি এরকম হয় যে আমাদের এখানে আসলে তারা যেটা বলেছেন একদম নিচ থেকে, এবং আমরাও সেটা প্রপোজ করেছি যে যখন আমাদের কাউন্সিলর হবে তখন হচ্ছে আমাদের এখানে ভোটাভুটি হবে, এবং নাহিদ স্পষ্ট করে বলেছেন যদি আপনারা আপনাদের যোগ্যতার মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে যোগ্যতা দিয়ে যদি আপনি আহ্বায়ক পদে আসতে চান, এবং সেই পদটি আপনার জন্য খোলা, এবং যে গঠনতন্ত্রটি এমনভাবেই প্রণয়ন করা হবে যে একজন আহ্বায়ক হওয়া মানে সে যতদিন বেঁচে থাকবে, নাহিদ যতদিন বেঁচে থাকবে, সে ততদিন এই পার্টির আহ্বায়ক থাকবে। ব্যাপারটি কিন্তু এরকম নয়। এটি হচ্ছে আমাদের যখন গণতন্ত্র, আমরা হচ্ছে ইন্টার পার্টি ডেমোক্রেসি, এই জন্যই বলছি যে আসলে মানে যে টিনিউরের কথা বলেন, এই টিনিউরের দৃষ্টিকোণ থেকে একদম প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, একজন নারী নেত্রী বলেন, একজন বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ব্যাকগ্রাউন্ড বলেন, ডান বাম বলেন, আমাদের এখানে এই ফ্লোরটি একদম ওপেন, এবং এখানে ইন্টার পার্টি ডেমোক্রেসি থাকবে,
এবং যোগ্যতার ভিত্তিতে পার্টির প্রধান সে হতে পারবে, আহ্বায়ক হতে পারবে, সদস্য সচিব হতে পারবে। এই ব্যাপারটি স্পষ্ট। আপনি বাংলাদেশের বর্তমান এক্সিস্টিং রাজনৈতিক দল এবং বিগত রাজনৈতিক দলের সাথে যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল আছে যে দলের প্রধান সে বলতে পেরেছে যে আসলে এখানে কম্পিটিশন হবে, এখানে ভোটাভুটি হবে। আপনি যদি বাংলাদেশের বর্তমান বড় রাজনৈতিক দল যদি বিএনপির দিকে তাকান, মির্জা ফখরুল কিংবা আমি যদি বিএনপিতে যোগ দিই, আমি কি কখনো এই স্বপ্নটি দেখতে পারবো যে আমি হচ্ছে এই দলের প্রধান হবো এবং আমি বিএনপি থেকে প্রধানমন্ত্রী হতে পারবো? এই স্বপ্নটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলে অনুপস্থিত। দ্বিতীয়ত হচ্ছে আপনি টিনিয়রের জায়গা থেকে দেখেন যে আমরা বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এবং হচ্ছে আপনি যদি ইয়াং সোসাইটির দিকে তাকান, তরুণ ভোটারদের দিকে তাকান, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং এই যে 5 আগস্টের মাধ্যমে আমরা যে নতুন রাজনৈতিক কালচারে প্রবেশ করেছি, সেখানে সবাই বলছে যে বাংলাদেশের ইতিহাসে যে আসলে দেখা যাচ্ছে ফ্যামিলি ডাইনামিজমটি তৈরি হচ্ছে, যে এক ব্যক্তি সে আসলে বারবার একই দলের প্রধান হচ্ছে। আমরা এখানে বলছি যে 2বারের বেশি না কিংবা ভোটাভুটির মাধ্যমে শীর্ষ পদ নির্ণয় হবে। আপনি কি আসলে দেখছেন যে বিএনপি থেকেও তারা যে সংবিধান প্রস্তাবনা দিয়েছে, সেখানে তারা বলছে যে আসলে পরপর 2বার, তারা এখানে ঘাপটা রেখে যাচ্ছে। আসলে একজন ব্যক্তি 2বারের বেশি নয় জীবনে, এটি তারা স্পষ্ট করতে কিন্তু পারছেন এত বড় রাজনৈতিক দল হয়েও। এবং আমাদের এই যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেখানে আমরা বলছি যে টিনিয়রের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, এখানে আসলে একদলীয় কোনো লিমিটেশন নেই। এখন সমস্যাটি হচ্ছে এই যে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো আমরা নিয়ে আসছি, এগুলো কিন্তু কেউ বলছে না। যেটি দেখা যাচ্ছে একদম ছোট ছোট যে নেতিবাচক বিষয়গুলো আছে, সেগুলো সামনে তুলে এনে এই যে বড় বড় নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা পরবর্তী যে পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু সামনে আনা হচ্ছে না। এখন এটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে একটি নতুন রাজনৈতিক দল যে আমরা আগামীকাল নিয়ে আসতে যাচ্ছি, এটিকে আসলে এই তরুণদের এই নতুন দলটিকে, যেটি আসলে বাংলাদেশমুখী হবে, মধ্যপন্থী হবে, এটিকে আসলে সবাই আসলে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। তার যে ক্ষমতার যে অবাধ চর্চা, সেক্ষেত্রে আসলে তার একটি বাধা হিসেবে, প্রতিবন্ধক হিসেবে দেখছে। যে কারণে প্রতি পদে পদে আমাদের নেতিবাচক ছোট ছোট আমি পরবর্তী প্রশ্নটা করলে মনে হয় আপনি উত্তর দিতে আর একটু সহজ হবে বা আর একটু সময় আপনি পাবেন। গতকাল জার্মান সরকারের কমিশনার জারা ব্রুন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যান। ওই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। নতুন দল ঘোষণার আগেই পদ নিয়ে আপনাদের দলে কারাকারি গণমাধ্যমে শিরোনাম হয়েছে। আপনি হয়তো বলবেন যে নেগেটিভ জিনিসই শুধু শিরোনাম হয় বা বলা হয় বেশি। ডিসেম্বরে নির্বাচন হলে মানে বাকি থাকে মাত্র 9 মাস। এই কয় মাসে দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে পারবেন? দেখেন, নতুন একটি রাজনৈতিক দল গঠন করা মানেই হচ্ছে যে এই না যে আমাকে এই বছরই ক্ষমতায় যেতে হবে বা আমাকে এই বছরই দায়িত্বে যেতে হবে। এটি ব্যাপার হচ্ছে আমাদের যে নতুন রাজনৈতিক দলটি, এটিকে যদি আসলে আমাদের প্রথম ইনিশিয়াল কাজ হচ্ছে এটির ভিতরের যে গণতন্ত্র এবং এই দলটিকে একটি শক্তিশালী করা এবং বাংলাদেশের বর্তমানে যে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার আছে, সেটি থেকে বের হয়ে একটি লিবারেল পলিটিক্যাল কালচার তৈরি করা। এখন একটি নতুন রাজনৈতিক দল মাঠে আসার পর কিংবা বাংলাদেশের রাজনীতিতে আসার পর এটিকে আসলে সময় দিতে হবে, এটিকে আসলে বেড়ে উঠতে হবে, এটিকে থানা পর্যায়ে কমিটি নিয়ে যেতে হবে, ওয়ার্ড পর্যন্ত নিয়ে যেতে হবে এবং বিশেষ করে এই দলের ম্যানিফেস্টো কি হবে, গঠনতন্ত্র কি হবে, এই দলের মূলনীতি কি হবে। তিনি কে? আমাদের ছোট ভাই, অনেক আদরের ছোট ভাই আসিফ মাহমুদ। এখন যদি ও সরকারে আছে, একই সাথে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হয়, তাহলে তো এইটা একেবারে কনফ্লিক্টিং একটা ম্যাটার। এবং শুধু এই একটা ব্যাপারেই না, এবং আরো অনেকগুলো জায়গাতে আছে। যেমন এমন যদি হয় যে তফসিল ঘোষণা যখন করা হবে পদত্যাগ করলো এবং তারপর ইলেকশনটা করলো, এই যে সামনের আরো 6 মাস বা 7 মাস যে টাইমটা পাবে, এই টাইমের ভেতর এই রাষ্ট্রীয় প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে এলাকায় কেউ যদি যায়, বিভিন্ন ত্রাণ কাজ চালায়, আলটিমেটলি সেটা তো তাদের ইলেকশনের ক্যাম্পেইনই হচ্ছে। তাহলে ওই ফ্যাসিলিটিটা তো অন্য একজন কম্পিটেন্ট পারসন পাচ্ছে না। সো স্বভাবতই এই জাতীয় নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন আসে। জাহিদ হাসান, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি ছিল আপনাদের। যে আমি আপনার কাছে আসবো, জাস্ট প্রশ্নটা শেষ করি। সেই আপনারা ছাত্র সংগঠন বানালেন, আপনাদের তো দাবি ছিল শুরু থেকে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। মানে গ্যারান্টি কি যে আপনারা জাতীয় নাগরিক পার্টি যেটা হলো, যে দল ঘোষণা করলো জাতীয় নাগরিক কমিটি, সেই দলের লেজ ধরে ঘুরে বেড়াবেন না? দেখুন, এই গ্যারান্টি কি, এটি কথায় বলবার চেয়ে আমি এই ভারটি বাংলাদেশের ছাত্রদের হাতে ছেড়ে দিব। যে আমরা কেবলই গতকাল আত্মপ্রকাশ করলাম, এখন আমাদের সামনে অনেক পথ চলা বাকি। সেই পথ চলাগুলোতে আমরা কোনো মাদার পার্টি বেছে নেই কিনা এবং ছাত্রলীগ সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের মতো মাদার পার্টির এজেন্ডা ক্যাম্পাসে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করার জন্য সহিংসতার পথ বেছে নেই কিনা, সেই জিনিসটি বাংলাদেশের ছাত্ররা বিবেচনা করবে এবং এটি আমরা বাংলাদেশের ছাত্রদের ছেড়ে দিচ্ছি। আমাদের সামনের কাজের উপর নির্ভর করে তারা সেই রায় প্রদান করবে। জি, আসিফ সিরাজ রাব্বানী, যে কথাটা আপনি বলতে চেয়েছেন সেটা তো বলবেনই, সাথে একটা প্রশ্ন। গতকালও সারা দেশে ধর্ষণ, হত্যা, ডাকাতি বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন। এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পরিস্থিতি
স্যাটিসফ্যাক্টরি। তিনি রাত জেগে ব্রিফিং এবং থানা পরিদর্শনও করছেন, সেটাও আমরা দেখছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আবার কৃষি উপদেষ্টাও, তাকে হর্টিকালচার সেন্টারে আমরা গিয়ে দেখি যে তিনি কৃষকের শীতল ঘর, মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও খামারি অ্যাপের উদ্বোধনও তিনি করছেন। সেখানে গিয়ে তিনি বলছেন মাটির উপরের অংশ কেটে নিয়ে কৃষি জমি ধ্বংস করা হচ্ছে। মানে আচ্ছা, যিনি কৃষি জমির উপরিভাগ কে কেটে ফেললো সেটি দেখবেন, আবার তিনি আবার কোথায় খুন হলো, ডাকাতি হলো, ছিনতাই হলো তা বন্ধ করতে কাজ করবেন, সেটা কি সম্ভব কিনা? এটা সম্ভব না। ওটা আসার আগে আমি জাস্ট একটু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। যেহেতু আসিফ মাহমুদের কথাটা উনি নিয়ে আসছেন যে এলজিআরডি মিনিস্ট্রির বিষয়টাই, হয়তো উনি যখনই জাতীয় সংসদ নির্বাচন হবে তার আমরা ধরে নিই যে তার অনেক আগে উনি হয়তো পদত্যাগ করে আসবেন, কিন্তু এলজিআরডি মিনিস্ট্রি যখন উনি যতদিন আছেন, এলজিআরডি মিনিস্ট্রি আপনারা যদি বিগত সময় দেখেন, এটা সরকারের সবচেয়ে প্রভাবশালী নেতা বা সাধারণত দেখা যায় সাধারণ সম্পাদক বা মহাসচিব কিন্তু এই পদটা এই মিনিস্ট্রিটা তার আন্ডারে যায়। কারণ হচ্ছে যেখানে উন্নয়নের সাথে কিন্তু একটা পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয় উন্নয়ন প্রকল্পগুলোর সাথে। তো উনি যতটুকু সময় ওই চেয়ারে থাকবেন, যতটা উন্নয়ন কিন্তু এর সাথে কিন্তু একটা পলিটিক্যাল এজেন্ডাও বাস্তবায়ন করা হবে, সেখানে কিন্তু নিরপেক্ষতা প্রশ্নটা বারবার চলে আসে। আর আপনি যে কথাটা পরে বলছিলেন, তো এটা অনেকটা ওই জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, অনেকটা এরকম দেখা যাচ্ছে আর কি। আমি মনে করি স্বরাষ্ট্র এমন একটি সেন্সিটিভ ইস্যু এবং আইন শৃঙ্খলার অবনতি যে পর্যায়ে একটু শোচনীয় অবস্থায় চলে গিয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে আলাদা এমফাসাইজ দিয়ে আলাদা ফোকাসের প্রয়োজন। এবং যা হচ্ছে প্রতিদিন, এবং আমরা এতটা অবনতি কিন্তু কখনো আগে লক্ষ্য করিনি। তো এই জায়গাটা আমার মনে হয় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং এখানে তাদের খুবই সতর্কতা, এবং এখানে আমি আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজে এই জায়গাটি নজর দিবেন। জি, অনেক ধন্যবাদ সবাইকে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী রবিবার রাত ৯টায় আবারও দেখা হবে। ভালো থাকবেন।